আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে। সেইটা যাওয়ার প্রক্রিয়াটা কি সে নিয়ে আলাপ আলোচনা চলবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে হবে। নিশ্চয়ই সব দল একমত পোষণ করেন না, সব ব্যক্তিরাও একমত পোষণ করেন না, কিন্তু কিভাবে আমরা একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে পৌঁছাতে পারি সেইটার জন্য রাজনৈতিক প্রক্রিয়া দরকার। সেই রাজনৈতিক প্রক্রিয়া বর্তমান সরকার কিছু শুরু করার চেষ্টা করছেন। আশা করি তারা আরো ব্যাপকভাবে সেটা শুরু করতে পারবেন। এবং ইতিমধ্যেই কতগুলো কমিশন গঠিত হয়েছে। সেই কমিশন রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করবে এবং এই পলিটিক্যাল প্রসেসে সবার অংশগ্রহণের ভিত্তিতে কিভাবে আমাদের সংবিধানের বদল হবে, অর্থাৎ গণতান্ত্রিক সংবিধান হবে, কিভাবে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা হবে, এই বিষয়গুলো ঠিক হবে। আমরা মনে করি যে যেহেতু সরকারের উপরে আমাদের সমর্থন এবং আস্থা আমরা এখনো পর্যন্ত অব্যাহত আছে, কাজেই এই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে একটা নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া এবং সেই নির্বাচন কমিশন গঠনের জন্য তারা সকলের কাছে গ্রহণযোগ্য একটা সার্চ কমিটি করতে পারে বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নিয়ে। এবং এই সার্চ কমিটির কাজ হবে যে রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করা, তাদের প্রস্তাব গ্রহণ করা এবং তাদের কাছ থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম নিয়ে একটা নির্বাচন কমিশনের সম্ভাব্য তালিকা তৈরি করা, সেখান থেকে একটা নির্বাচন কমিশন, এটাকে সিলেক্টিভ বলা চলে, এটাকে ওই অর্থে যদিও অংশীজনদের মধ্যে থেকে মতামত নেওয়া হচ্ছে, কিন্তু এটা যেহেতু নির্বাচনী প্রক্রিয়া নয়, এটা একটা সিলেকশনের জায়গাতে যাবে। এইটা আমার মনে হয় যে একটা সাময়িক ব্যাপার। বাংলাদেশে এইভাবে নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারটি তো স্থায়ী না। আমরা যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরিত হই, তখন কিভাবে নির্বাচন কমিশন নিয়োগ হবে, সেটাই একটা রাজনৈতিক বন্দোবস্তের মূল প্রশ্ন। সেই প্রশ্নে আমাদের দলের থেকে, আমাদের জোটের থেকে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমরা মনে করি যে বাংলাদেশের বাস্তবতাটা বাংলাদেশের একটা বিশিষ্ট বাস্তবতা। এই বাস্তবতাটা অন্য কোনো দেশের সাথে খুব বেশি যে মিল পাওয়া যাবে তা নয়। ফলে আমরা অন্য কোনো দেশের পদ্ধতি এখানে অনুসরণ করলেই আমাদের জিনিসটা ঘটে যাবে না। আমাদেরকে আমাদের বাস্তবতা থেকে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমাদের বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে কোনো মূল্যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনার কিংবা তত্ত্বাবধায়ক ব্যবস্থা হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবে, কাউকে না কাউকে আমার দলের লোক বানাতে হবে এবং তারপরে নির্বাচন ব্যবস্থায় কোনো না কোনো প্রভাব বিস্তার করতে হবে। মানুষ ভোট দিয়ে আমাকে ঠিক করবে, এটা আমি মুখে বলি, কিন্তু বাস্তবে এটার উপর আমি ভরসা করতে চাই না। এটা হচ্ছে আমাদের একটা দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি দাঁড়িয়েছে, বিশেষত মেইন স্ট্রিম পার্টিগুলোতে। এমনকি আমরা আসলে যা মুখে কথা বলি তা বাস্তবে কাজে গিয়ে সেটা প্রমাণ করি না। আমরা অনেকগুলো আলোচনা উত্থাপন করছি, কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে আমরা চাইবো যে নির্বাচন ব্যবস্থায় কোনো না কোনো ভাবে আমি যাতে ইনফ্লুয়েন্স করতে পারি এবং আমার দখলটা রাখতে পারি। তো সেই জায়গা থেকে ধরুন ব্যক্তিরাও সেই অনুযায়ী হয়ে যায়। যখন একটা পুরো আধিপত্য চলতে থাকে, সেই আধিপত্যের মধ্যে সব ব্যক্তিদেরই অবস্থা এমন দাঁড়ায় যে তুলনামূলকভাবে ভালো মানুষ, সৎ মানুষ, তাদেরও আসলে কিছু করার থাকে না। তো সে কারণে আমাদের প্রস্তাবের জায়গা ছিল যে রাষ্ট্র ব্যবস্থা যদি, যেটা ঠিক একটু আগে যেটা বলা হয়েছে, যে রাষ্ট্র ব্যবস্থার যদি বদল না ঘটে, আলাদা করে নির্বাচন কমিশন ঠিক হতে পারবে না। একটা নির্বাচন কমিশন, ভালো নির্বাচন কমিশন দেওয়া হলো, তিনি একটা ভালো নির্বাচন আয়োজন করতে পারবেন, এটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। ফলে এইবারে যেহেতু রাষ্ট্র ব্যবস্থার আমূল গণতান্ত্রিক রূপান্তরের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, বাস্তবতা তৈরি হয়েছে, সেইটার সাথে সাথে নির্বাচন কমিশন যখন বদলাবে তখন একটা পরিবর্তন হতে পারে। আমাদের প্রস্তাব হচ্ছে যে সাংবিধানিক কমিশন এর মাধ্যমে নির্বাচন কমিশনের নিয়োগ দিতে হবে এবং এই সাংবিধানিক কমিশনে প্রধানমন্ত্রী, সংসদের প্রধানমন্ত্রী, নির্বাচিত বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এই তিনজন অথবা তাদের প্রতিনিধিত্বের মাধ্যমে এখানে একটা কনস্টিটিউশনাল কমিশন গঠিত হবে,
যে কনস্টিটিউশনাল কমিশন এই ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট দেবে। বিভিন্ন দেশে বিভিন্ন রকম উদাহরণ আছে, এই ধরনের উদাহরণ আছে, ইংল্যান্ডের উদাহরণও আছে, সেখানে সরকার বিরোধী দলের ইয়েরা থাকেন, সেখানে স্পিকারের নেতৃত্বে সেটা থাকে। কিন্তু ভারতে সম্প্রতি সুপ্রিম কোর্ট এই আদেশ দিয়েছেন, এটা তাদের দেশে একটা আন্দোলনের মধ্য দিয়ে এই ধরনের কাঠামো তৈরি হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে ভারতের বিজেপি সরকার সেখানে 3 জন প্রতিনিধি, সরকার বিরোধী দল এবং চিফ জাস্টিসকে বাদ দিয়ে সেখানে সরকারি দলের 2 জন প্রতিনিধি বিধান করে তারা আইন পাশ করেছেন। এখন এই ধরনের কাজ, এই যে স্বৈরাচারী কাজকর্ম তো বিভিন্ন দেশেই আছে, বাংলাদেশেও সেটার যে মানে হয়েছে, আমাদের অভিজ্ঞতা তাই। ভবিষ্যতে যে হবে না এটা আমরা হয়তো গ্যারান্টি করতে পারি না, কিন্তু আমাদের এমন একটা জায়গায় যাওয়া দরকার যেখানে আমরা হয়তো এই বন্দোবস্তটা প্রতিষ্ঠা করতে পারবো যে ভবিষ্যতে রাজনৈতিক দলের ক্ষেত্রে ক্ষমতাসীন এবং বিরোধী দল উভয় দল মিলেই যাতে নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করেন, যাতে অ্যাপয়েন্টেড ব্যক্তিরা, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোন একটা বিশেষ দলের প্রতি তাদের অনুগত থাকতে না হয়, এবং যখন তারা উভয় দল কর্তৃক নির্বাচিত অথবা অ্যাপয়েন্টেড হবেন তখন তাদের পক্ষে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের কাজ করা সম্ভব হবে। আর নির্বাচন ব্যবস্থার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এটা অনেক দাবি করেছি যে পুরো ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত। এই যে আমলাতন্ত্র থেকে এনে সেখানে নির্বাচনের সচিব নির্ধারণ করা হয়, ওইটা আরেকটা বড় জায়গা যেটার মধ্যে দিয়ে কন্ট্রোলটা হয়। ফলে ওই নির্বাচন কমিশনের সচিবালয়টাই সম্পূর্ণ আলাদা নিয়োগ প্রক্রিয়া, আলাদা ব্যক্তিবর্গ দ্বারা হওয়া দরকার সারা দেশে।